একবার সদ্গুরুর একটি ভিডিওতে আমি বিবেকানন্দের স্মৃতিশক্তি সম্পর্কে একটা গল্প শুনেছিলাম। সত্যতা যাচাই করার সুযোগ হয়নি। গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, তারপর মূল প্রসঙ্গে আসব। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে হইচই ফেলে দেওয়ার পর স্বামীজি দেশে ফেরার পথে এক জার্মান ফিলোসফারের আতিথ্য গ্রহণ করেছিলেন। একদিন ডিনার শেষে দুজনে পড়ার ঘরে বসে গল্প গুজব করছিলেন। আলোচনার মাঝে স্বামীজির হঠাৎ নজর পড়ল একটি 700 পাতার বইয়ের দিকে। স্বামীজি কৌতূহল দেখাতে ফিলোসফার ওই বইটি সম্পর্কে প্রশংসাসূচক কথা বলতে লাগলেন। স্বামীজি কৌতূহলী হয়ে বললেন, আপনি কি আমাকে এই বইটা 1 ঘন্টার জন্য দিতে পারবেন? আমি একটু দেখতে চাই যে এই বইটাতে কি আছে। স্বামীজির কথা শুনে সেই জার্মান ফিলোসফার হাসতে লাগলেন। উপহাসের সুরে বললেন, আপনি কি 1 ঘন্টার মধ্যে এই বইটা পড়ে ফেলবেন ভাবছেন? আমি তো কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো অবধি এই বইটা পুরোপুরি পড়ে উঠতে পারিনি, কারণ এই বইটা খুব জটিল বিষয়ের উপর। আর তাছাড়া এটা জার্মান ভাষায় লেখা বই। আপনি তো জার্মান ভাষায় সেরকম সড়গড় নন। এই 1 ঘন্টার জন্য বই নিয়ে আপনি তাহলে কি করবেন? বিবেকানন্দ বললেন, আপনি আমাকে বইটা তো দিন, আমি বইটা দেখে বলছি যে এটা নিয়ে আমি কি করব। স্বামী বিবেকানন্দকে বইটা দেওয়া হলো এবং তিনি দুহাতের মাঝে বইটা ধরে চোখ বন্ধ করে সমাহিত হয়ে গেলেন। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। স্বামীজি এভাবেই বই ধরে বসে রইলেন এবং 1 ঘন্টা অতিক্রান্ত হতেই তিনি বইটা ফেরত দিয়ে বললেন, এই বইটার ভেতরে বিশেষ কিছু নেই। ওই জার্মান ফিলোসফার মনে মনে ভাবলেন যে বুজরুকির একটা সীমা থাকা উচিত। তিনি বললেন, আপনি বইটাকে খুলে পর্যন্ত দেখলেন না আর বুঝে গেলেন যে বইটার ভেতরে বিশেষ কিছু নেই। সব থেকে বড় কথা, আপনি জার্মান ভাষাই জানেন না। জার্মান ফিলোসফারের কথা শুনে বিবেকানন্দ বলেছিলেন, ঠিক আছে, আপনি এই বই থেকে আমাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। উনি তখন জিজ্ঞাসা করলেন, পেজ 336-এ কি লেখা আছে আপনি বুঝিয়ে বলুন তো। এবং যা হওয়ার তাই হলো। বিবেকানন্দ ওই পৃষ্ঠার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর হুবহু বলে দিলেন। অর্থাৎ ওই বইয়ের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু বিবেকানন্দ না দেখে হুবহু বলে দিতে পারেন। সেই ফিলোসফার তখন চমৎকৃত হয়ে গেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি করে সম্ভব? উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই জন্যই মানুষ আমাকে বিবেকানন্দ বলেন। বিবেক মানে বোধ। এই জন্যই আমাদের নরেন্দ্র বিবেকানন্দ হয়ে উঠেছিলেন। অর্থাৎ ওনার বোধ শক্তি কোন পর্যায়ের ছিল সেটা ওনার গুরু শ্রী রামকৃষ্ণদেব সঠিক অনুধাবন করতে পেরেছিলেন। এবার মূল প্রসঙ্গে আসি। আমাদের এই রহস্যজনক মস্তিষ্ক ততটাও জটিল নয় যতটা আপনারা ভাবেন। আসলে সেটা তার থেকেও আরো অনেক বেশি জটিল। আমাদের শরীরের এই ছোট্ট ক্ষুদ্র মস্তিষ্ক এক অসম্ভব সম্ভাবনার দরজা। এর শক্তি সম্পর্কে আমরা প্রায় কিছুই অনুমান করতে পারি না। আমাদের এই মস্তিষ্ক কোনো কিছুকে মনে রাখে, কোনো কিছুকে বিশ্লেষণ করে, কোনো কিছুকে কল্পনা করে এবং আমরা প্রত্যেকে যে যার নিজের নিজের মতন করে আমাদের এই মস্তিষ্ক নামক জিনিসটিকে প্রোগ্রাম করি, তাকে পরিচালনা করি এবং বেশিরভাগ সময়ই এর সম্ভাবনা এবং ক্ষমতাকে আমরা ঠিকমতো ব্যবহার করতেই পারি না। আমরা তাই বেশিরভাগ জিনিস মনে রাখতে পারি না, আর মনে রাখার জন্য আমরা লিখে নিই। অর্থাৎ আমরা জানি যে আমরা মনে রাখতে পারবো না, তাই আমরা লিখে নিই। উদাহরণ হিসাবে ধরুন, আমরা মোবাইলে যে কোনো নাম্বার, যে কোনো নাম সেভ করে রাখি। আমরা নাম্বারগুলো মনে রাখি না। আমরা আমাদের মস্তিষ্ককে অলস করে দিয়ে, তাকে কাজ করতে না দিয়ে সেগুলো সব টেকনোলজির উপর নির্ভরশীল করে দিচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের মস্তিষ্কের শক্তি কম্পিউটার, মোবাইল, রোবট এগুলোর থেকে অনেক গুণ বেশি, কারণ এগুলো সব আমাদের হাতেই তৈরি। আমরা এগুলোকে আবিষ্কার করেছি এবং এই মস্তিষ্কের সঠিক ব্যবহার যারা করতে জানেন তাদের মধ্যেই কেউ কেউ হয়ে ওঠেন বিবেকানন্দের মতন মানুষ। আমরা প্রায় সবাই জানি যে তিনি যখন কোনো বই পড়তেন তখন সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রেখে দিতে পারতেন।
স্বামীজি যখন দেশ ভ্রমণে বেরিয়েছিলেন তার গুরুভাইকে নিয়ে, সেই সময় তিনি বিভিন্ন রাজার আতিথ্য গ্রহণ করতেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। কিন্তু সেই সময় তার অন্যতম প্রধান আকর্ষণ ছিল লাইব্রেরি। কোনো নতুন জায়গায় গেলেই তিনি সবার আগে লাইব্রেরি খুঁজতেন এবং যেখানে ভালো লাইব্রেরি পেতেন সেখানে তার থাকার মেয়াদ একটু হলেও বেড়ে যেত। এমনই এক লাইব্রেরির ঘটনা এটা। সেই লাইব্রেরি থেকে স্বামী বিবেকানন্দের গুরুভাই রোজ বিবেকানন্দের জন্য ইংরেজি এবং সংস্কৃত ভাষার বিভিন্ন বই নিয়ে যেতেন। বিবেকানন্দ বই পড়তেন এবং পরের দিন গুরুভাই সেই বই ফেরত দিয়ে অন্য কোনো নতুন বই নিয়ে আসতেন। এই রকমই চলছিল, অর্থাৎ প্রতিদিন বিবেকানন্দ নতুন বই পড়তেন এবং সেই বই গুরুভাই গিয়ে ফেরত দিয়ে আসতেন। কিন্তু এই ঘটনা দেখে লাইব্রেরিয়ান একটু অবাক হলেন। তিনি কৌতূহলী হলেন এবং গুরুভাইয়ের কাছে জানতে চাইলেন, আপনি কি এই নতুন নতুন বই শুধুমাত্র দেখার জন্যই নিয়ে যান? যদি দেখাটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনাকে এখানেই সব বই একসাথে দেখিয়ে দিচ্ছি। রোজ আপনাকে কষ্ট করে নতুন নতুন বই নিয়ে যেতে হবে না। স্বামীজির গুরুভাই লাইব্রেরিয়ানের এই কথা শুনে বললেন, আপনি যা ভাবছেন তা নয়। আমাদের গুরুভাই স্বামী বিবেকানন্দ, তিনি প্রতিটা বই খুব মন দিয়ে পড়েন এবং তার পড়া হলে তারপরেই কোনো বই ফেরত দেওয়া হয়। এই কথা শুনে লাইব্রেরিয়ান আরো অবাক হলেন, আরো বিস্মিত হলেন। তিনি আরো কৌতূহলী হয়ে বললেন, যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে আমি আপনাদের গুরুভাই স্বামী বিবেকানন্দের সাথে অবশ্যই একবার দেখা করতে চাই। পরের দিনের সাক্ষাতে স্বামী বিবেকানন্দ তাকে বললেন যে, আপনি এত অবাক হবেন না, দুশ্চিন্তা করবেন না। আপনার লাইব্রেরি থেকে নেওয়া প্রতিটা বই আমি পুরোটাই পড়ি এবং শুধু পড়ি না, প্রতিটা বইয়ের প্রতিটা শব্দ আমার মুখস্থ আছে। এবং এই কথা বলে তিনি সেদিনের বইগুলো লাইব্রেরিয়ানকে ফেরত দিলেন এবং ফেরত দিয়ে সেই বইগুলির কিছু গুরুত্বপূর্ণ অংশ তিনি লাইব্রেরিয়ানকে মুখস্থ শুনিয়ে দিলেন। লাইব্রেরিয়ান হতবাক। অবশেষে তিনি বিস্ময় কাটিয়ে স্বামীজিকে তার এই স্মৃতিশক্তির রহস্য জিজ্ঞাসা করলেন। তখন বিবেকানন্দ জানিয়েছিলেন, চিন্তাহীন শূন্য মস্তিষ্কে কোনো জিনিসের উপর যদি পুরোপুরিভাবে মনঃসংযোগ করা যায় তাহলে সেই জিনিসটাকে মনে রাখা খুব সহজ হয়ে ওঠে। আপনার মস্তিষ্ক সবকিছুই মনে রাখতে পারবে, কিন্তু তার জন্য আপনাকে আপনার মস্তিষ্কের সঠিক ব্যবহার এবং ক্ষমতাকে চিনতে হবে। এই শক্তি কেবলমাত্র অনুশীলন আর ধ্যানের মাধ্যমেই আয়ত্ত করা যায়। আর বিবেকানন্দের ধ্যানের ব্যাপারে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি যখনই অবসর পেতেন তখনই হয় ধ্যান করতেন, না হলে নতুন কোনো বই পড়তেন। আপনি এটা ভাববেন না যে এই শক্তি ভগবান কেবলমাত্র বিবেকানন্দকেই দিয়েছিলেন, বরঞ্চ আমাদের সবার মধ্যে সব রকম সম্ভাবনাই রয়েছে। আমাদের সবার মস্তিষ্কই খুবই শক্তিশালী, কেবলমাত্র আমরা তাকে চিনতে পারি না। আমরা জানি না কি করে তার ব্যবহার করা উচিত। তাই আপনিও বিবেকানন্দের আদর্শ মেনে ধ্যানের রাস্তায় থাকুন। কে বলতে পারে একদিন হয়তো আপনিও আপনার মস্তিষ্কের ক্ষমতাকে চিনতে পারবেন এবং একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষে পরিণত হতে পারবেন।